দর্শক বন্ধুরা, আমি প্রকৃতি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হল পরম সত্য কী, হোয়াট ইজ আলটিমেট ট্রুথ। তো এই প্রশ্নের আলোচনায় অগ্রসর হওয়ার আগে এই প্রশ্নের বিশেষত্ব নিয়ে দু একটি কথা বলে নিতে চাইছি। যদি বলি যে মানুষের দ্বারা উত্থাপিত এটি সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে বোধহয় অত্যুক্তি হয় না। এই যে আমাদের বিশ্বজগৎ, এই বিশ্বজগতের প্রকৃতি কী, এই বিশ্বজগতের স্বরূপ কী, জানতে চাওয়ার থেকে আর বড় প্রশ্ন কী হতে পারে, তাই না? তো এই বৃহৎ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বহু ইন্টেলিজেন্ট মাইন্ড বহু সময় ব্যয় করেছেন। স্বাভাবিকভাবেই এই প্রশ্নকে কেন্দ্র করে বহুবিধ তত্ত্ব দর্শন গড়ে উঠেছে। সেগুলি সংক্ষেপে এখানে আলোচনা করব। একই সঙ্গে এ বিষয়ে আমার থট বা আমার উপলব্ধি কী সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এর ফলে এক্সিস্টিং ফিলোসফি, এক্সিস্টিং থিওরির সঙ্গে আমার ভাবনার একটা তুলনা হয়ে যাবে এবং আমার ভাবনার মধ্যে কোনো নতুনত্ব আছে কি না সেটাও দর্শক বন্ধুরা জানতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। পরম সত্য কী বা জগতের মূল তত্ত্ব কী, এই প্রশ্নটির দুটি দিক রয়েছে। একটি হলো সংখ্যাগত দিক আর একটি হলো স্বরূপগত বা প্রকৃতিগত দিক। সংখ্যাগত দিকের অর্থ হলো যে পরম সত্য সংখ্যায় এক না বহু। তো এই প্রশ্নকে কেন্দ্র করে বহু তত্ত্ব ও দর্শন গড়ে উঠেছে, যথা বহুত্ববাদ, একত্ববাদ ও দ্বৈতবাদ। বহুত্ববাদ মনে করে যে পরম সত্য হল বহু সংখ্যক। ভারতের বিভিন্ন দর্শন এই মতকে সমর্থন করেছে। বিশেষ করে জৈন দর্শন, বৌদ্ধ দর্শন ও চার্বাক দর্শন এই মতকে সমর্থন করেছে। অন্যদিকে একত্ববাদ মনে করে যে পরম সত্য হল এক, অদ্বিতীয়। এই ভাবনার কট্টর সমর্থক হল অদ্বৈত বেদান্ত দর্শন তথা আদিশঙ্কর। দ্বৈতবাদ আবার মনে করে যে পরম সত্য এক বা বহু নয়, বরং পরম সত্য হল দুই। সাংখ্য দর্শন, যোগ দর্শন এই মতের সমর্থক। পশ্চিমের বিখ্যাত দার্শনিক রেনে দেকার্ত দ্বৈততাবাদকে সমর্থন করেছেন। স্বরূপগত দিকের অর্থ হল বিশ্বজগতের প্রকৃতি কী, অর্থাৎ বিশ্বজগতের স্বরূপ কী। বিশ্বজগৎ জড় নাকি চেতন নাকি অন্য কিছু? তো এই প্রশ্নকে কেন্দ্র করেও বিভিন্ন দর্শন গড়ে উঠেছে, যথা জড়বাদ, চেতনবাদ, দ্বৈতবাদ ও নিউট্রালিজম। জড়বাদ মনে করে যে সব কিছু জড়বস্তু দ্বারা নির্মিত, বিশ্বজগৎ জড়বস্তু দ্বারা নির্মিত। জড়বস্তুর অতিরিক্ত এই বিশ্বজগতে কোনো চেতন সত্তার অস্তিত্ব নেই। ভারতীয় দর্শনের একটি শাখা চার্বাক দর্শন এই ভাবনাকে সমর্থন করে। পশ্চিমের বহু দার্শনিক জড়বাদের সমর্থক। আধুনিক যুগে জড়বাদের সবচেয়ে বড় সমর্থক হলেন কার্ল মার্কস। জড়বাদের বিপরীতে চেতনবাদ মনে করে যে বিশ্বজগৎ চেতনা থেকে উদ্ভূত হয়েছে। এই মতবাদের সমর্থকরা বলেন যে চেতনাই একমাত্র সত্য, আর বাকি সব মিথ্যা বা ভ্রান্তি। এক্ষেত্রে আদি শঙ্করের বিখ্যাত উক্তি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এর কথা উল্লেখ করা যেতে পারে। অর্থাৎ শঙ্করের মতে ব্রহ্ম বা চেতনা একমাত্র সত্য, আর বিশ্বজগৎ তথা জড়জগৎ মিথ্যা বা ইলিউশন। পশ্চিমের দার্শনিক হেগেল চেতনবাদ এর অন্যতম সমর্থক। আবার দ্বৈতবাদ মনে করে যে বিশ্বজগৎ শুধুমাত্র জড়বস্তু বা শুধুমাত্র চেতনা থেকে উদ্ভূত নয়, বরং বিশ্বজগৎ জড়বস্তু ও চেতনার মিলিত রূপ। ভারতীয় দর্শনের দুটি শাখা, যথা সাংখ্য দর্শন ও যোগ দর্শন এই মতবাদকে সমর্থন করে।
পশ্চিমের দার্শনিক স্পিনোজা দ্বৈতবাদের সমর্থক। তো আমরা দেখলাম যে অস্তিত্ব এর সংখ্যা ও স্বরূপ নিয়ে মূল মূল ভাবনা বা তত্ত্বগুলি কি কি রয়েছে। এবার আমরা এই তত্ত্বগুলির দুর্বলতাগুলি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে সংখ্যাগত তত্ত্বগুলির কি সমস্যা রয়েছে সেটা দেখার চেষ্টা করব। একত্ববাদ অনুসারে পরম সত্য হল এক অদ্বিতীয়। যদি তাই হয় তাহলে বিশ্বজগতে যে বৈচিত্র্য তার ব্যাখ্যা হয় কিভাবে? জীব, জড়, নদী, পাহাড়, পর্বত, জল, বায়ু ইত্যাদির মধ্যে যে ভিন্নতা তার ব্যাখ্যা হয় কিভাবে? অর্থাৎ বিশ্বজগতের বিভিন্নতার উৎসকে একত্ববাদ ব্যাখ্যা করতে পারে না। প্রসঙ্গত আদিশঙ্করের পক্ষ থেকে এই সমস্যার সমাধানের একটা চেষ্টা লক্ষ্য করা যায়, কিন্তু সেটাও নির্দ্বিধায় গ্রহণ করা যায় না। আদিশঙ্কর বলেছেন যে অভেদ সত্য, ভেদ মিথ্যা বা ইলিউশন। তার মতে অভিন্নকে আমরা অজ্ঞতার কারণে ভিন্ন ভিন্নভাবে দেখি। তার বিখ্যাত উক্তি ইতিমধ্যেই উল্লেখ করেছি, যথা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। অর্থাৎ প্রকৃতপক্ষে অদ্বৈত সত্য, তবে আমাদের দৃষ্টির সীমাবদ্ধতার কারণে, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে অভিন্নতাকে আমরা ভিন্ন ভিন্নভাবে দেখি। আমাদের অভিন্নকে ভিন্নভাবে দেখাটা হলো আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, আমাদের দেখার ত্রুটি। তো এখানে প্রশ্ন থেকে যায়, অদ্বৈত ব্রহ্ম যদি সত্য হয় তবে সেই ব্রহ্মের ভ্রান্তি হবে কি করে? ব্রহ্ম বলতে শঙ্কর পরম চেতনা, পরম ঈশ্বরকে বুঝিয়েছেন। তাহলে সেই পরম ঈশ্বরের ভ্রান্তি বা দৃষ্টিভ্রম হবে কি করে? আমি যদি পরম ব্রহ্ম হই তাহলে আমার মধ্যে ভ্রান্তি বা অজ্ঞানতা থাকবে কি করে? তাছাড়া আমি যদি পরম ব্রহ্ম হই তাহলে আমি তা অনুভব করি না কেন? আবার যদি বলা হয় যে আমার ব্রহ্মত্বকে কোনো কিছু আড়াল করে রেখেছে, তাই আমি বুঝতে পারি না যে আমি ব্রহ্ম, তাহলেও একটা কিছুকে স্বীকার করে নিতে হবে। অর্থাৎ একটা কিছুকে স্বীকার না করলে ব্রহ্মের মধ্যে ভ্রান্তি বা অজ্ঞানতাকে ব্যাখ্যা করা যাবে না। আর অতিরিক্ত একটা কিছুকে স্বীকার করলে অদ্বৈতবাদ আর টিকে থাকতে পারে না। একত্ববাদ যেমন বিশ্বজগতের বহুত্বকে ব্যাখ্যা করতে পারে না, তেমনি বহুত্ববাদ বহুর মধ্যে সমন্বয় সংযোগকে ব্যাখ্যা করতে পারে না। যদিও বিশ্বজগতে আমরা বহুর সমারোহ দেখি, কিন্তু এই বৈচিত্র্যের মধ্যে একটা যোগসূত্র স্বীকার না করলে বিশ্বজগতের ব্যাখ্যা সম্পূর্ণ হয় না। বিশ্বজগৎ যদি ক্ষুদ্র ক্ষুদ্র, পরস্পর থেকে ভিন্ন, পরস্পর থেকে বিচ্ছিন্ন অণু পরমাণুর দ্বারা গঠিত হয় এবং তাদের মধ্যে যদি কোনো ঐক্য বিধানকারী শক্তি বা সত্তা না থাকে, তাহলে সেই ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণুর দ্বারা কোনো সৃষ্টি বা ক্রিয়েশন সম্ভব নয়। ক্ষুদ্র ক্ষুদ্র, পরস্পর থেকে ভিন্ন ও পরস্পর থেকে বিচ্ছিন্ন অণু পরমাণুর মধ্যে একটা সমন্বয়কারী শক্তি না থাকলে বিশ্বজগৎ বিশৃঙ্খল জটলায় পরিণত হতো। কিন্তু বাস্তবে আমরা বিশৃঙ্খল নয়, বরং সুশৃঙ্খল জগৎকেই পর্যবেক্ষণ করি। জড়জগৎ, জীবজগৎ, উদ্ভিদ জগৎ সর্বত্রই আমরা একটা দারুণ সমন্বয় ও শৃঙ্খলা লক্ষ্য করি। এই সুন্দর শৃঙ্খলাকে ব্যাখ্যা করার জন্য একটা ঐক্য বিধানকারী শক্তি বা সত্তাকে স্বীকার করে নিতে হয়। বহুত্ববাদী তত্ত্বে এই ঐক্য বিধানকারী শক্তি বা সত্তার অনুপস্থিতি এই তত্ত্বকে সীমাবদ্ধ করে তোলে। তো এই হলো পরম সত্যের সংখ্যা নিয়ে সমস্যা। এবার আমরা পরম সত্যের প্রকৃতি বা স্বরূপ নিয়ে আলোচিত তত্ত্বগুলির সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে দেখব। জড়বাদের সমস্যা হল, জড়বাদ চেতনার উৎপত্তিকে ব্যাখ্যা করতে পারে না। তাই অনেক সময় জড়বাদ চেতনার অস্তিত্বকেই অস্বীকার করে। জড়বাদের মতে চেতনা বলে কিছু হয় না। জড়বাদ চেতনাকে মস্তিষ্কের ক্রিয়া প্রতিক্রিয়া বলে মনে করে। জড়বাদ চেতনার উৎপত্তিকে এইভাবে ব্যাখ্যা করতে পারলেও চেতনার মধ্যে আমিত্ববোধ, চেতনার মধ্যে আবেগ, অনুভূতি ইত্যাদির উদ্ভব কিভাবে হয় তা ব্যাখ্যা করতে পারে না। জড়বাদীরা জীব দেহকে একটি জটিল যন্ত্র মনে করে।
তো সেই হিসেবে আমরা যদি জীবদেহকে একটি রোবট বা আজকের দিনের উদ্ভাবন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মনে করি, তাহলে সেই রোবট বা সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট জীবযন্ত্রের থেকে অনেক কঠিন কাজ করতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই রোবট বা সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মধ্যে সাবজেক্টিভিটি গড়ে উঠবে না, তার মধ্যে দুঃখ, কষ্ট, আনন্দবোধ ইত্যাদি গড়ে উঠবে না। তো এই সাবজেক্টিভিটি বা আবেগ অনুভূতির উন্মেষকে জড়বাদ যতক্ষণ না ব্যাখ্যা করতে পারে, ততক্ষণ জড়বাদকে চোখ বন্ধ করে গ্রহণ করা যায় না। চেতনবাদের সমস্যা। চেতনবাদের সমস্যা জড়বাদের অনুরূপ, অর্থাৎ জড়বাদ যেমন চেতনার উৎপত্তিকে ব্যাখ্যা করতে পারে না, তেমনি চেতনবাদ জড় বস্তুর উৎপত্তিকে ব্যাখ্যা করতে পারে না। এক্ষেত্রে চেতনবাদীদের যদি জিজ্ঞাসা করা হয় যে বিশ্ব প্রকৃতির সবটাই যদি চেতনা হয়, তাহলে জড়বস্তুর উৎপত্তি হয় কিভাবে? তো এই প্রশ্নের উত্তরে তারা বলবে যে জড়বস্তু হলো মিথ্যা, ইলিউশন। যেমনটি আদি শঙ্কর বলেছেন যে ব্রহ্ম সত্য বা চেতনা সত্য, আর জগৎ বা জড় মিথ্যা। এখানে লক্ষ্য করার বিষয় হলো যে জড়বাদ প্রকারান্তরে চেতনাকে মিথ্যা বলেছে, আর চেতনবাদ তো সরাসরি জড়কে মিথ্যা বলেছে। তো বোঝার বিষয় হলো যে এর বাইরে এই মতবাদ দুটির কাছে দ্বিতীয় কোনো রাস্তাও খোলা নেই। বিশ্ব প্রকৃতি সব কিছুকে জড়বস্তু মনে করলে চেতনাকে মিথ্যা, আর সব কিছুকে চেতনা মনে করলে জড়বস্তুকে মিথ্যা বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। যাই হোক, যে কারণে জড়বাদ ত্রুটিপূর্ণ, সেই একই কারণে চেতনবাদও ত্রুটিপূর্ণ। দ্বৈতবাদের সমস্যা। জড়বাদ ও চেতনবাদের সমস্যাকে অনেকটাই দূর করতে পেরেছে দ্বৈতবাদ, কারণ দ্বৈতবাদ জড় ও চেতন উভয়কে স্বীকার করে। কিন্তু দ্বৈতবাদের সঙ্গে সমস্যা হলো দ্বৈতবাদ জড় ও চেতনাকে সম্পূর্ণ স্বতন্ত্র, সম্পূর্ণ পৃথক বলে উল্লেখ করে উভয়ের মধ্যে যোগাযোগ, উভয়ের মধ্যে সমন্বয়কে ব্যাখ্যা করতে পারে না। দেহ-মন দুটি ভিন্ন বিষয়, এই পরস্পর ভিন্ন বিষয়ের মধ্যে কিভাবে সংযোগ স্থাপিত হয় দ্বৈতবাদ সেটা ব্যাখ্যা করতে পারে না। পশ্চিমের দার্শনিক দেকার্ট এর একটি বিখ্যাত উক্তি হল আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, অর্থাৎ সেলফ বা আমিত্বের অস্তিত্ব না থাকলে কে চিন্তা করে। তো এইভাবে তিনি সেলফের অস্তিত্বের প্রমাণ সিদ্ধ করেন। কিন্তু এই যে সেলফ বা চেতনা কিভাবে জড়বস্তু তথা শরীরের সঙ্গে যুক্ত, তা তিনি ব্যাখ্যা করতে পারেননি। আমাদের শরীর অসুস্থ হলে আমাদের মনও বিষণ্ণ হয়ে পড়ে, আবার আমাদের মন খারাপ থাকলে আমাদের শরীর নিস্তেজ হয়ে পড়ে। তো এই যে শরীর ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া, দ্বৈতবাদ তা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না। জড়বাদ, চেতনবাদ ও দ্বৈতবাদ এর সমস্যাকে লক্ষ্য করে অনেকে নিউট্রালিজমের কথা বলেন। এদের মধ্যে স্পিনোজার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। নিউট্রালিজম এর মূল বক্তব্য হল পরম সত্য শুধু জড় বা শুধুমাত্র চেতনা নয়, বরং সত্য হল বহুগুণের সমষ্টি, এবং এই বহুগুণ পরস্পর থেকে আলাদা কিন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়। অর্থাৎ তার মতে অস্তিত্ব হল বহুগুণের সমন্বয়ে গঠিত বৃহৎ এক সত্তা। সেই সত্তাকে তিনি ঈশ্বর বলে মনে করেন, অর্থাৎ তার কাছে অস্তিত্ব ও ঈশ্বর অভিন্ন। বিশ্বজগৎ ও ঈশ্বরকে অভিন্ন উপলব্ধি করে তিনি নিয়তিবাদের কথা বলেছেন। নিয়তিবাদ আবার ব্যক্তির স্বাধীনতার পরিপন্থী। নিয়তিবাদকে স্বীকার করলে ব্যক্তি স্বাধীনতাকে প্রতিষ্ঠা করা যায় না, ব্যক্তির স্বাধীন ইচ্ছাকে প্রতিষ্ঠা করা যায় না। এই অবস্থায় স্পিনোজার বহুগুণ বিশিষ্ট অস্তিত্বের ধারণাকে গ্রহণ করা গেলেও তার নিয়তিবাদের ধারণাকে নির্দ্বিধায় গ্রহণ করা যায় না। এখনও পর্যন্ত যা আলোচনা করা হলো তার সারসংক্ষেপ হলো এই যে পরম সত্যের চরম উত্তর এখনও পাওয়া যায়নি। সুদীর্ঘ অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত বহু মেধা ব্যয় হয়েছে,
বহুবিধ তত্ত্ব গড়ে উঠেছে, কিন্তু প্রকৃত সত্য এখনও অধরা রয়ে গেছে। আর এই সব দেখে অনেকের অভিমত, পরম সত্যকে কখনো জানা সম্ভব নয়। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট এই ধারণাটিকে সবচেয়ে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। সত্যকে কেন জানা সম্ভব নয় ব্যাখ্যা করতে গিয়ে তিনি নোমিনা ও ফিনোমিনা এই ধারণাগুলি দিয়েছেন। তার মতে আমরা শুধুমাত্র ফিনোমিনা পর্যন্ত যেতে পারব, আমরা নোমিনা পর্যন্ত কখনোই যেতে পারব না। কারণ আমাদের মন এমনভাবেই তৈরি যে আমরা কখনোই নোমিনা পর্যন্ত পৌঁছতে পারব না। তিনি বলেছেন যে আমাদের মন অস্তিত্বকে অ্যাজ ইট ইজ পর্যবেক্ষণ করতে পারে না। আমাদের মন অস্তিত্বকে বিকৃত করে দেখে। আমাদের মনের মধ্যে সঞ্চিত পূর্বধারণা, বিশ্বাস ইত্যাদির দ্বারা আমাদের পর্যবেক্ষণ প্রভাবিত হয়। বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বোঝা যেতে পারে। যদি কোনো ব্যক্তি লাল চশমা পরে বাড়ির বাইরে বের হয়, তাহলে তিনি বাড়ির বাইরে সব কিছুকেই লাল রঙের দেখবেন, কিন্তু বাস্তবে তো সব কিছু লাল রঙের হয় না। তো এখানে চশমা একটি উপমা। তো এই চশমার মতোই অদৃশ্য চশমা আমাদের মনের মধ্যে রয়েছে। সেই অদৃশ্য চশমা হতে পারে আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি। তো এই সব সমস্যা পড়ে সত্যকে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। পরম সত্যকে কেন সম্পূর্ণরূপে জানা সম্ভব নয় তার আরও দুটি কারণ এখানে আমি যুক্ত করতে চাই। শুধু মন বা ভেতরের বিষয় নয়, বাইরের বিষয়ও আমাদের প্রত্যক্ষণকে প্রভাবিত করে। আমরা যখন কোনো কিছুকে দেখি তখন আলোর প্রয়োজন হয়। আলো ছাড়া আমরা অন্ধকারে কোনো কিছুকে দেখতে পাই না। তো আলো কোনো কিছুর রঙকে প্রভাবিত করতে পারে। যেমন সূর্যের আলোতে যে গাছটিকে দিনের বেলায় সবুজ রঙের দেখায়, রাতের ভেপার ল্যাম্প এর আলোতে তাকে অন্য রঙের দেখাবে। এই অবস্থায় গাছের প্রকৃত রং কী তা আমরা কোনোদিনই জানতে পারবো না। বা আমরা যদি গাছের প্রকৃত রং জানতে চাই, তাহলে আমাদেরকে সেই গাছের পাতাকে আলোর সাহায্য ছাড়াই দেখতে হবে, যেটা বাস্তবে কোনোদিনই সম্ভব নয়। আর এ কারণেই বাস্তবে গাছের প্রকৃত রং কি আমাদের পক্ষে কোনোদিনই জানা সম্ভব হবে না। এছাড়াও আমরা যদি মনের প্রভাব বা বাইরের প্রভাব দ্বারা প্রভাবিত না হয়ে কোনো কিছুকে অ্যাজ ইট ইজ পর্যবেক্ষণ করতে পারি, তাহলেও সত্যকে পূর্ণরূপে জানা সম্ভব নয়। কেন কি সত্য হলো এমন কিছু যা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বিকশিত, নিজেকে প্রস্ফুটিত করে চলেছে। বস্তুত সত্য হলো অসীম রূপগুণের অধিকারী। সেই অসীম রূপগুণের অভিব্যক্তি ঘটে সময়ের নিরিখে, অর্থাৎ ধীরে ধীরে অস্তিত্বের রূপগুণের পরিস্ফুটন হয়। ফলে অস্তিত্ব কোথাও পূর্ণরূপে প্রকাশিত নেই যে তাকে আমরা পর্যবেক্ষণ করতে পারব। আমরা একটা ফুলের গাছের কথা ভাবতে পারি, যে গাছটিতে এখনও ফুল ফোটেনি। তো এখন গাছ দেখে আমাদের পক্ষে অনুমান করা সম্ভব নয় যে সেই গাছটিতে কী রঙের ফুল ফুটবে, কত বড় ফুল হবে, ফুলটি কত সুন্দর হবে ইত্যাদি আমাদের পক্ষে অনুমান করা সম্ভব নয়। অনুরূপভাবে বিশ্ব প্রকৃতির সবটাই এখনই প্রকাশিত হয়নি, প্রস্ফুটিত হয়নি। এই অবস্থায় বিশ্ব প্রকৃতির পূর্ণরূপকে পর্যবেক্ষণ করা কখনোই সম্ভব নয়। যে ফুল এখনও ফোটেনি সেই ফুলের রং কেমন হবে তা এখনই বলা সম্ভব নয়। সুতরাং আমরা দেখলাম যে পূর্ণ সত্যকে কেন জানা সম্ভব নয়। তবে এখানে আমাদের একটা বিষয় মনে রাখা দরকার যে আমরা পূর্ণ সত্যকে না জানতে পারলেও আমরা অতীতের তুলনায় ভবিষ্যতে অধিক জানতে পারব। কারণ অতীতের তুলনায় বিশ্ব প্রকৃতি যেমন আরও বিকশিত হবে, একই সঙ্গে তেমনি আমাদের পর্যবেক্ষণ করার সামর্থ্যও বৃদ্ধি পাবে।
অর্থাৎ একদিকে আমাদের পর্যবেক্ষণ করার সামর্থ্য বাড়বে, অন্যদিকে প্রকৃতি নিজেকে আরও বেশি করে উন্মুক্ত করবে, আরও বেশি প্রস্ফুটিত করবে। ফলে ধারাবাহিকভাবে আমরা আরও বেশি জানার দিকে এগিয়ে যাব। এবং কোথাও না কোথাও ইতিহাস আমাদের এই শিক্ষাই দিয়ে থাকে। আমরা ইতিহাস থেকে সহজেই জানতে পারি যে আমরা অতীত থেকে এখন বেশি জানি, সুতরাং আমরা ভবিষ্যতে আরও বেশি জানতে পারবো সেই প্রত্যাশা করতেই পারি। প্রসঙ্গত এদিক থেকে দেখতে গেলে জ্ঞানের অগ্রগতি হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া, আর বিশ্ব প্রকৃতি যদি অনন্ত রূপ গুণের অধিকারী হয়, তাহলে আমাদের জ্ঞান অন্বেষণের এই প্রক্রিয়াটি অনন্তকাল ধরে চলতে থাকবে। কারণ অনন্ত এর অর্থ হলো যার কোনো শেষ নেই। এখানে আরও একটা কথা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে সব কিছু জানা আসলে হলো মৃত্যু। নোয়িং এভরিথিং ইজ ডেথ। কারণ সেক্ষেত্রে জীবনের আর অগ্রগতির কোনো সুযোগ থাকে না। আর যখন অগ্রগতির কোনো সুযোগ থাকে না, তখন তা মৃত্যুর সমতুল্য। আমার মতে সব কিছু জেনে নেওয়া মানে জীবনের শেষ সীমানায় পৌঁছে যাওয়া, আর শেষ সীমানা হলো মৃত্যু। তবে আমার উপলব্ধিতে এমন কোনো সীমানা নেই, ফলে এই সীমানায় পৌঁছানোরও কোনো ব্যাপার নেই। আমার ধারণায় বিশ্ব প্রকৃতি হলো অনন্ত অসীম সম্ভাবনা। সেই সম্ভাবনার শেষ বিন্দুতে কখনোই পৌঁছানো সম্ভব হবে না। তবে সময়ের সঙ্গে সঙ্গে সমসাময়িক অবস্থা থেকে উন্নততর অবস্থায় পৌঁছানোর সুযোগ অবশ্যই থাকবে। যাই হোক, এতক্ষণ আমরা বিভিন্ন তত্ত্ব এবং তার সীমাবদ্ধতাগুলি জানলাম। আমরা এও জানলাম যে কেন পরম সত্যকে পুরোপুরি জানা সম্ভব নয়। তো এবার আমি এ বিষয়ে আমার যে উপলব্ধি রয়েছে সেটা দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি বলবো যে পরম সত্য বা আলটিমেট ট্রুথ কি, এই প্রশ্নটাই ত্রুটিপূর্ণ। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডে পরম বা আলটিমেট বলে কিছু নেই। পরম বা আলটিমেট এমন কিছু যা সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ সাফিসিয়েন্ট, যার অস্তিত্বের জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হয় না, যা সম্পূর্ণ স্বাধীনভাবে অস্তিত্বশীল থাকতে পারে। কিন্তু বিশ্ব প্রকৃতিতে এরকম সেলফ ডিপেন্ড, সেলফ সাফিসিয়েন্ট কোনো অস্তিত্ব নেই। পক্ষান্তরে বিশ্ব প্রকৃতিতে সব কিছু একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড, একে অপরের সঙ্গে নির্ভরশীল। চেতনা জড়বস্তুর সঙ্গে, জড়বস্তু স্পেস এর সঙ্গে, স্পেস টাইমের সঙ্গে ইন্টারকানেক্টেড। এগুলিকে পৃথকভাবে কেবল ধারণায় বা কল্পনায় পাওয়া যায়, বাস্তবে এদেরকে পৃথকভাবে পাওয়া যায় না। মানে বাস্তবে শুধুমাত্র জড় বা শুধুমাত্র চেতনা বা শুধুমাত্র স্পেস বা শুধুমাত্র সময়কে পাওয়া যায় না। বাস্তবে যা পাওয়া যায় তা হলো এইসব বহুমাত্রার সমষ্টি। তাই পরম সত্য বা আলটিমেট ট্রুথ কি, এই প্রশ্নটি না করে প্রশ্ন করা উচিত যে পূর্ণ সত্তা বা পূর্ণ সত্য কি। আর যখন আমরা প্রশ্ন করব যে পূর্ণ সত্য কি, তখন তার একমাত্র উত্তর হতে পারে যে পূর্ণ সত্য হলো বহু মাত্রা বিশিষ্ট একটি ব্যবস্থা, মাল্টি ডাইমেনশনাল সিস্টেম। আর এই মাল্টি ডাইমেনশন এর একটি ডাইমেনশন হলো মেটেরিয়ালিটি, অন্যদিকে আরেকটি ডাইমেনশন হলো কনসাসনেস। তবে এই ডাইমেনশনগুলি ছাড়াও অস্তিত্বের আরও বহুবিধ ডাইমেনশন রয়েছে, যথা স্পেস হলো একটা ডাইমেনশন, টাইম হলো একটা ডাইমেনশন, এনার্জি হলো একটা ডাইমেনশন, ফোর্স হলো একটা ডাইমেনশন। তবে মনে রাখা দরকার যে এই মাত্রাগুলি পৃথক অবস্থা থেকে একত্রিত হয়ে একটি ব্যবস্থা গড়ে উঠেছে, ব্যাপারটি এমন নয়। বরং ব্যবস্থার মধ্যে মাত্রাগুলি সবসময় অবিচ্ছেদ্যভাবে থেকেছে। অর্থাৎ বিশ্ব প্রকৃতির মাত্রাগুলি পরস্পর থেকে ভিন্ন কিন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন বা আলাদা নয়। যেমন চেতনা জড়বস্তু থেকে ভিন্ন কিন্তু জড়বস্তু থেকে বিচ্ছিন্ন নয়।
মানে জড় থেকে চেতনাকে আলাদা করা যায় না বা আলাদাভাবে পাওয়া যায় না। অনুরূপভাবে জড় বস্তুকে স্পেস থেকে বিচ্ছিন্ন করা যায় না, আবার স্পেস থেকে সময়কে বিচ্ছিন্ন করা যায় না। অর্থাৎ একটা কিছু থেকে সব কিছুর উৎপত্তি হয়নি, আবার ভিন্ন ভিন্ন বিষয় মিলিত হয়েও একটা কিছুর উৎপত্তি হয়নি। বস্তুত উৎপত্তির ধারণাটাই ভ্রান্ত। কোনো কিছুই উৎপত্তি হয়নি। যা এখন আছে তা অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শুধু সময়ের সঙ্গে সঙ্গে এখন যা রয়েছে তার পরিবর্তন বা রূপান্তর হবে মাত্র। আর এই রূপান্তরের ফলে বিশ্ব প্রকৃতির অব্যক্ত অপ্রকাশিত রূপগুণের আরও বেশি মাত্রায় প্রকাশিত হবে। অথবা এর বিপরীতও হতে পারে, অর্থাৎ বিশ্ব প্রকৃতির কোনো প্রকাশিত রূপগুণ পর্দার আড়ালে চলে যেতে পারে। কোনো প্রকাশিত গুণ অপ্রকাশিত অবস্থায় প্রত্যাবর্তিত হতে পারে। কিন্তু এটা আমাদের অনুধাবন করা উচিত যে যা কখনোই ছিল না তা কোনোদিনই উদ্ভূত হতে পারে না, কারণ শূন্য থেকে কোনো কিছুর উদ্ভব হওয়া সম্ভব নয়। অল্প কথায় বিশ্ব প্রকৃতিতে যা রয়েছে একমাত্র তারই অভিব্যক্তি বা প্রকাশ হতে পারে। বিশ্ব প্রকৃতিতে যা কোনোদিন ছিল না তার অভিব্যক্তি কোনোদিনই সম্ভব নয়। যাই হোক, পূর্ণ সত্য কী, এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আমরা এভাবে দিতে পারি যে পূর্ণ সত্য হলো বহুমাত্রা বিশিষ্ট একটি ব্যবস্থা। এই বহুমাত্রার মধ্যে জড়তা, শূন্যতা, সময়, ভর, শক্তি হলো ভিন্ন ভিন্ন মাত্রা। এই মাত্রাগুলির স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই। মাত্রাগুলি সবসময় অস্তিত্বের সঙ্গে থাকে। এগুলো প্রকৃতগতভাবে বা চরিত্রগতভাবে পরস্পর থেকে ভিন্ন, কিন্তু স্থান ও কালগতভাবে পরস্পর থেকে বিচ্ছিন্ন বা ভিন্ন নয়। অর্থাৎ বহুবিধ অবিচ্ছিন্ন মাত্রা নিয়ে আমাদের এই বিশ্ব প্রকৃতি। এই বহুবিধ মাত্রার একটি গুরুত্বপূর্ণ মাত্রা হলো চেতনা, যেটাকে কাজে লাগিয়ে আমরা এই ভিডিওটি বানিয়েছি বা আমরা এই ভিডিওটি দেখছি। তবে এই ভিডিওটি বানাতে বা এই ভিডিওটি দেখতে চেতনা ছাড়াও আরও অন্যান্য মাত্রাও আমাদেরকে ব্যবহার করতে হয়েছে, যথা জড়তার মাত্রা, শক্তির মাত্রা, সময়ের মাত্রা ইত্যাদি। পরিশেষে বলবো যে পরম সত্য বা পূর্ণ সত্যকে পুরোপুরি জানা সম্ভব নয়। কেন সম্ভব নয় তার 3টি কারণ উল্লেখ করা হয়েছে। তবে পূর্ণ সত্যকে পূর্ণরূপে জানতে না পারলেও তার বিভিন্ন মাত্রাগুলিকে আমরা জানতে পারব। শুধু তাই নয়, আমরা ভবিষ্যতে বিশ্ব প্রকৃতির আরও বহুবিধ মাত্রাকে জানতে পারব। আর সেই চেষ্টায় আমরা সর্বদা নিয়োজিত থাকব। দর্শক বন্ধুদেরও সেই চেষ্টায় নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।